8ই ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন জানে ভারত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে যা ব্যাখ্যা দিলেন প্রসিকিউশন। জানাবো বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে বললেন কর্নেল অলি। আরো জানাবো চিন্ময় দাসের জামিন শুনানিতে কেন আইনজীবী ছিলেন না, জানা গেল কারণ। এবং সর্বশেষ জানাবো ইসির নতুন সচিব আক্তার আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 8ই ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন জানে ভারত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন তা ভারত জানে, তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে যুক্তরাজ্যে আগামী 8ই ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ। সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন? জবাবে রফিকুল আলম বলেন, আমরা পত্রিকা মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে, উনি বক্তৃতা দেবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেট হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবেন। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে যা ব্যাখ্যা দিল প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরোয়ানাভুক্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাদেশ আরোপ করেছেন। বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত দেশি বিদেশি আইনের উপর শুনানি নিয়ে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই বিদ্বেষমূলক বক্তব্য কি তা নিয়ে কথা হয়েছে প্রসিকিউশন টিমের সঙ্গে। এর আগে বৃহস্পতিবার সকালে এই নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করার কথা জানান প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান। প্রসিকিউশনের মতে তিনি যেসব বলেছেন তা হেইট স্টাক, সেগুলো বন্ধে এই আবেদন করা হয়েছে। ওই আবেদনের ওপর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়। শুনানিকালে প্রসিকিউশন থেকে ট্রাইব্যুনালের সামনে বিদ্বেষমূলক বক্তব্য সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সহ দেশি বিদেশি আইন রেফারেন্স ও সংজ্ঞা তুলে শুনানি করা হয়। এমনকি সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ফাঁস হওয়া শেখ হাসিনার কিছু ফোনালাপ সম্পর্কেও ট্রাইব্যুনালকে অবহিত করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন। সেই সঙ্গে তিনি আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেন আদালত। পরে বিদ্বেষমূলক বক্তব্য প্রসঙ্গে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানিয়েছেন, এই ট্রাইব্যুনালের অধীনে চলমান বা তদন্ত চলমান কোনো মামলার আসামি বিদ্বেষমূলক কোনো বক্তব্য দিতে পারবেন না, যাতে করে এই মামলা তদন্ত ক্ষতিগ্রস্ত হয় বা সাক্ষীরা ভীতিগ্রস্ত হন। কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাইব্যুনালে মামলার আসামি শেখ হাসিনার বক্তব্য ও ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে তিনি বলেছেন 287টি মামলা হয়েছে, মানে 227 জনকে মার্ডার করার লাইসেন্স পেয়েছে। তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নেই? এসব শব্দ দিয়ে মূলত মামলার ভুক্তভোগী ও সাক্ষীদের হুমকি দেওয়া হয়েছে। তামিম আরো বলেন, যেসব ভুক্তভোগী ও সাক্ষীরা আমাদের কাছে এসে জবানবন্দি দিয়ে গেছেন তাদের কিন্তু ট্রাইব্যুনালে সাক্ষী দিতে হবে। শুধু তাই নয়, বিদ্বেষমূলক বক্তব্যকে সারা বিশ্বের সব আইনেই ক্রিমিনাল অপরাধ হিসেবে ধরা হয়। যেটি করা হচ্ছে এটি বন্ধের জন্য ইতোমধ্যে যেসব প্রচার প্রকাশ হয়েছে সেগুলো সহ সব বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধে আমরা আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনেছেন। আমাদের ট্রাইব্যুনালে আইন, আন্তর্জাতিক ও দেশীয় আইন সম্পর্কে শুনেছেন। সব শুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যেন ভবিষ্যতে বিদ্বেষমূলক কোনো বক্তব্য প্রচার বা প্রকাশ না পায়। যা ইতোমধ্যে প্রকাশ বা প্রচার হয়েছে তাও সরিয়ে ফেলতে বলেছেন আদালত। আমরা একজন আসামির ক্ষেত্রে এই আবেদন করেছিলাম। গত 17 অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম শুরুর প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে, বললেন কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, কোনো দেশের সঙ্গে শত্রুতা নয়, সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষ সুসম্পর্ক রাখতে চায়, তবে বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে। অলি আহমেদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান রইল। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে, এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে ভারতের দালাল মন্তব্য করে কর্নেল অলি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনের সময়টুকু ছাড়া বাকিরা ভারতের দালাল ছিল। বর্তমানে ভারতের দালাল হিসেবে আমরা কাউকে কাজ করতে দেব না। আমরা আমার ভারতের বিপক্ষে না, আমরা কোনো দেশের বিরুদ্ধে না। আমরা ভারতের বিপক্ষে না, আমরা কোনো দেশের বিরুদ্ধে না। যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তবে বেশি গোতাগুতি করলে কাউকে ছাড় দেব না। আওয়ামী লীগের আমলে ব্যবসায়ীদের কাজের লাইসেন্স বাতিল করে উন্মুক্ত করে উপযুক্ত ব্যক্তিদের দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্নেল অলি আহমেদ। এলডিপি সর্বদা এই সরকারের সঙ্গে আছে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। চিন্ময় দাসের জামিন শুনানিতে কেন আইনজীবী ছিলেন না, জানা গেল কারণ। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গত 26শে নভেম্বর চট্টগ্রামের সিএমএম কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে কারাগারে পাঠানোর আদেশ দিলে চিন্ময় দাসের অনুসারীদের বিক্ষোভের মুখে ওই দিন তাকে আদালত থেকে কারাগারে নিতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। এক পর্যায়ে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন, আহত হন অন্তত 30 জন। ওই দিনই চিন্ময় দাসের আইনজীবীরা এই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে জামিন চায়, কিন্তু সেদিন শুনানি হয়নি। 3রা ডিসেম্বর শুনানির দিন ঠিক করা হয়েছিল। ওই দিন বিকালে আইনজীবী আলিফের নিহতের বিষয়টি জানাজানি হলে পরবর্তী 2 দিন কর্মবিরতি পালনের ঘোষণা দেয় চট্টগ্রাম আইনজীবী সমিতি। এসব প্রতিবাদ কর্মসূচি থেকে চিন্ময় দাসকে সব মামলায় আসামি করার দাবি জানানো হয়। আবার আইনজীবী সমিতির পক্ষ থেকেও আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়াতে আহ্বান জানানো হয়। আইনজীবীদের গ্রুপেও এই বিষয়ে পোস্ট দেওয়া হয়। পরে 1 ডিসেম্বর থেকে চট্টগ্রাম আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর জানা যায় দাসের জামিন শুনানির দিন 3রা ডিসেম্বর মঙ্গলবার, কিন্তু রোববার পুলিশের কাছে বাধাদানের অভিযোগ করা এক মামলায় একজন আসামি মুফতি আহমেদ হোসাইনের আইনজীবী কাজী মফিজুর রহমান ওকালতনামা জমা দিয়ে তা প্রত্যাহার করতে বাধ্য হন। কারণ হিসেবে জানা যায়, এই ঘটনায় কোনো মামলায় আইনজীবীদের না লড়ার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি। এই বিষয়ে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, যেহেতু ওই 3 মামলায় ওকালতনামা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাহলে আমি ওই ওকালতনামার জন্য দুঃখ প্রকাশ করছি এবং প্রত্যাহার করে নিচ্ছি। তিনি বলেন, জামিন চাওয়া যদি অপরাধ হয়, আমি বারের পেজে বলছি যে তাহলে আমি জামিন চাইব না, প্রত্যাহার করে নিব। ইসির নতুন সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আক্তার আহমেদ। নতুন এই সচিবকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারা অনুযায়ী আক্তার আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। গত মঙ্গলবার ইসি সচিব পদে থাকা শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। শফিউল আজিম এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।